বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে আমরা কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার এই বিষয়টির উপর আলোচনা করব এবং পুরো অধ্যায়টির উপর একটি সারমর্ম আকারে আলোচনা ইনশাল্লাহ করব। একটি দেশের উন্নয়নের সাথে তার শক্তি ব্যবহারের একটি সম্পর্ক আছে। যে দেশ যত বেশি শক্তি ব্যবহার করে তার উন্নয়নের গতি তত দ্রুত হয়। কারণ শক্তি ব্যবহার করার মধ্য দিয়েই ওই দেশটি উন্নয়নের একটি চরম শিখরে আরোহণ করে। আমাদের বর্তমানে যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশে যদি শিল্প স্থাপন করা হয়, দেশে যদি অধিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়, দেশে যদি অধিক সায়েন্স ল্যাবরেটরি স্থাপন করা হয়, দেশে যত রকম বিজ্ঞান গবেষণাগার থেকে শুরু করে যত রকম উন্নয়ন কর্মকাণ্ড করা হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই শক্তি ব্যবহারের বিষয়টি কিন্তু সুনিশ্চিত থাকতে হবে। যেমন আমরা কমন ব্যবহার হিসেবে যে শক্তির কথা বলতে পারি সেটা হলো বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি না হলে এই জাতীয় কোনো সিস্টেম কিন্তু চলবে না। তো বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা শিল্প কলকারখানাগুলোকে সচল রাখি। কৃষি কাজ করার জন্য কৃষকদের প্রয়োজনীয় শেষ কার্যে সহযোগিতার জন্য আমরা এটি সরবরাহ করি। এভাবে পর্যায়ক্রমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা দেশের উন্নয়নের গতি যত দ্রুত হবে সেক্ষেত্রে তার যে শক্তি ব্যবহারের যে সূচক সেটি তত বেশি ঊর্ধ্বগামী হবে। তো এই বিষয়টির উপরে এখানে বর্তমানে দেওয়া হয়েছে। তুমি দেখো, বিশ্বের যে সমস্ত দেশ অধিক উন্নত সেই সমস্ত দেশের কিন্তু শক্তি ব্যবহারের যে পরিমাণ সেটা আমাদের তুলনায় অনেক বেশি। কারণ তাদের পুরো সিস্টেমটাই চলে শক্তি ব্যবহারকে কেন্দ্র করে। সুতরাং তারা একটা কৃষি কাজ করতে গেলে ট্রাক্টর ইউজ করছে, অন্যান্য যান্ত্রিক কাঠামো ব্যবহার করছে। পানি দেওয়ার জন্য তারা গভীর নলকূপ ব্যবহার করছে, যেখানে পানি তোলার জন্য বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। আম, তাদের যে শিক্ষা অবকাঠামো, তাদের স্বাস্থ্য অবকাঠামো, তাদের শিল্প কলকারখানা, তাদের সার্বিকভাবে যত রকম অফিসিয়াল ফাংশন এভরিথিং, এগুলো যান্ত্রিক কাঠামোতে যেহেতু চালনা করা হয়, সুতরাং এগুলো চালনা করার জন্য কিন্তু এই শক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। এই বিষয়টি মূলত এখানে মূল আলোচনায় আছে। তো আমরা এরপরে পুরো অধ্যায়ের ওপর যেহেতু একটি সার্বিক আলোচনা করব, সেজন্য আমি অধ্যায়ের একদম শুরুতে নিয়ে যাচ্ছি। প্রথমে আমাদের আছে কাজ, শক্তি ও ক্ষমতা। কাজ কি? কোন বস্তুতে বল প্রয়োগের পর যদি বস্তু সরণ ঘটে বলের দিকে, তাহলে সেই বল এবং সরণের গুণফলকেই কাজ বলা হয়। তো আমরা জানি যে বলের দিকে সরণ হলে কাজ হয়, বাট বল প্রয়োগের পরেও যদি সরণ না হয় তাহলে সেখানে কোনো কাজ সম্পাদিত হয় না। এই কাজ সম্পাদনের সিস্টেমের উপরে কাজকে আমরা দুভাগে ভাগ করি, একটি বলের দ্বারা কাজ, একটি বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ সেটিকে ঋণাত্মক কাজও বলা হয়। বল প্রয়োগের পর যদি বলের দিকে সরণ হয় তাহলে বলের দ্বারা কাজ, আর যদি তার বিরুদ্ধে সরণ হয় তাহলে সেটি বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। শক্তিকে আমরা নানা রূপের পৃথিবীতে দেখি, মূলত 9টা রূপের কথা এখানে উল্লেখ করা আছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং কমন যে শক্তিটা সেটা হলো তোমার যান্ত্রিক শক্তি। সেটাকে আবার দুই রূপে দেখি, একটা হলো গতিশক্তি আর একটা বিভব শক্তি। গতিশক্তি হলো বস্তুর গতির জন্য কাজ করার সামর্থ্য অর্জন করে, আর বিভব শক্তি হলো বস্তু স্বাভাবিক অবস্থা থেকে অন্য একটা অবস্থানে নিয়ে গেলে বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় সেটিকে বলা হয় তার বিভব শক্তি। এখানে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি আমরা দেখতে পাচ্ছি। সেখানে উম, এখানে বলের পরিমাণ হবে কে এক্স, আর শক্তির পরিমাণ হবে হলো হাফ কে এক্স স্কোয়ার। তো
যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুকে উপরে উঠানো হয় তাহলে সেক্ষেত্রে অভিকর্ষজ বিভব শক্তি হবে হলো mgh। এই মোটামুটি আমাদের আম, আর যদি গতিশক্তির কথা বলা হয় তাহলে সেটি হাফ mv²। শক্তির বিভিন্ন উৎস নিয়ে কথা, অনবায়নযোগ্য আর নবায়নযোগ্য। অনবায়নযোগ্য মানে যে শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না, সেটি হলো অনবায়নযোগ্য শক্তি। যেমন তেল, গ্যাস, কয়লা, এগুলো একবার পুড়িয়ে ব্যবহার করলে এটাকে পুনরায় ব্যবহার করা যায় না। আর নবায়নযোগ্য শক্তি জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল, এগুলোকে বারবার ব্যবহার করা যায়। আম, এগুলো হলো নবায়নযোগ্য শক্তি। এগুলোর উপর ডিটেলস আলোচনা আছে এবং যেটা আমি ইনশাল্লাহ করেওছি। তো আমাদের এই শক্তির রূপান্তর পরিবেশের উপর কি প্রভাব ফেলে? শক্তিকে নানা ভাবে আমরা রূপান্তর করে আমাদের ব্যবহার উপযোগী করি, এর ফলে পরিবেশে যে নেতিবাচক প্রভাবটি পড়ে তার মধ্যে মূল বিষয়টি হলো যে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণটা অনেক বেশি হয়, বিশেষ করে অনেক সময় অদ্রবীভূত কার্বনও থাকে। তো এগুলো কিন্তু পুরো বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটিকে বিঘ্নিত করে এবং দেখা যায় যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের মাধ্যমে যে সিএফসি গ্যাসের স্তরটি তৈরি হয়, যেটি গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, যার ফলে গ্লোবাল যে টেম্পারেচার অর্থাৎ বৈশ্বিক যে উষ্ণায়ন, এই প্রক্রিয়াটা অগ্রসর হয় এবং সেক্ষেত্রে মেরুয়াল এলাকার বরফগুলো গলে গিয়ে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো ক্রমান্বয়ে ডুবে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে। তো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে আমরা সাধারণত বিদ্যুৎ উৎপন্ন করার সময় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় না বলে এটিকে পরিবেশ বান্ধব ভাবা হয়, কিন্তু যে কোনো রকম আহ দুর্ঘটনার কারণে এই নিউক্লিয় রিঅ্যাক্টরেও কিন্তু মারাত্মক বিকিরণ ঘটে এবং যে কারণের জন্য অনেক মানুষের কিন্তু প্রাণহানি সহ পরবর্তী বংশধরের ভয়াবহ ক্ষতি হতে পারে। যেমন এখানে দেওয়া আছে হলো সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল এবং জাপানের ফুকুশিমা দুর্ঘটনা। তো তুলনামূলকভাবে পরিবেশের ওপর কম ইফেক্ট ফেলে হলো নবায়নযোগ্য শক্তি, এবং কাজে আমাদের নবায়নযোগ্য শক্তির পরিমাণ মানে ব্যবহারের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। শক্তির নিত্যতা বৃদ্ধি, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায়, এই বিষয়টার উপরে এখানে আলোচনা আছে। এখানে যেমন দেওয়া আছে বিদ্যুৎ শক্তি কিভাবে অন্যান্য শক্তিতে রূপান্তর করা হয়, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি এবং নিউক্লিয়ার শক্তি, বা যেখানে ভর ধ্বংস করে আমরা মূলত তাপ শক্তি উৎপন্ন করি, যার মাধ্যমে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উৎপন্ন হওয়া তাপের মাধ্যমে পানি ফুটিয়ে বাষ্প করা হয় এবং সেই বাষ্প দিয়ে আমরা টারবাইন ঘুরায়ে বিদ্যুৎ তৈরি করি। তো যেখানে আমাদের এই নিউক্লিয় রিঅ্যাক্টরের যে বিক্রিয়ার মডেলটা সেটা এখানে দেয়া আছে, যেখানে নিউট্রন দ্বারা তোমার ওই ইউরেনিয়ামকে আঘাত করা হয় এবং ইউরেনিয়াম ভেঙে গিয়ে দেখো দুইটা অংশ ভাগ হয়, একটা হলো ক্রিপ্টন আর একটা কি বেরিয়াম। তো এই ভাঙার পরে আবার তিনটা নিউট্রন তৈরি হয়, তিনটা নিউট্রন পরবর্তী তিনটা পরমাণুকে আঘাত করে, এভাবেই একের পর এক ধারাবাহিক বিক্রিয়া চলে এবং এই বিক্রিয়াটা একবার শুরু করা হলে এটাকে আর চালিয়ে নেওয়ার জন্য বাড়তি কোনো শক্তির প্রয়োজন হয় না, এই জন্য এটাকে চেইন বিক্রিয়া বলা হয়। এই প্রক্রিয়ায় নির্গত তাপ শক্তিকে ব্যবহার করে মূলত আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্নর প্রক্রিয়াটি করা হয়। সবশেষ হলো ক্ষমতা, আহ একক সময়কৃত কাজ বা কাজের হারকেই ক্ষমতা বলা হয়, ক্ষমতার একক ওয়াট। আম, এরপরে লাস্ট অপশনে চলে আসছি আমরা, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। এটা দক্ষতা বিষয়টি আসলে আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এবং যে কোনো সিস্টেমের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই কম সময়ে বেশি কাজ করতে এবং কাজটি মানে খুবই সুচারুভাবে সম্পন্ন করতে। সেক্ষেত্রে আমাদের প্রয়োগকৃত শক্তি যত কম অপচয় হয় সেটার দক্ষতা তত বেশি হয়। তো এখানে আমাদের মূল শক্তিটা হবে হলো যে কার্যকর ভাগ প্রদত্ত, এই যেটা হলো কার্যকর ভাগ হলো প্রদত্ত গুণন হলো 100। 100 মানে এখানে 100-র মধ্যে কত? তা কার্যকর শক্তি কিভাবে বের করব? প্রদত্ত শক্তি থেকে যে শক্তিটা অপচয় হলো সেটা বিয়োগ দিলে আমরা কার্যকর শক্তি পাবো। তো এভাবে আমরা কিন্তু এর আলোকে অঙ্ক করতে পারি, বা এটা দিয়ে
কিছু সৃজনশীল সলভ করা যেতে পারে। তো এই দিয়ে মোটামুটি তোমার এই অধ্যায়টা শেষ।